ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমাদের প্রত্যেকেরই চাহিদা থাকে, বিশেষ করে কৃষক বন্ধুদের চাহিদা থাকে ভালো চাষ, ভালো ফলন। আর যারা ক্রেতা তাদেরও কিন্তু চাহিদা একই রকম, উন্নত মানের ফলন। আর এসব যে উপাদানের উপর নির্ভর করে তা হলো কিন্তু মাটি। মাটি যদি ঠিক না থাকে, মাটির স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই ভালো চাষ বা ভালো ফলন সম্ভব নয়। আর তাই আজ আমরা আলোচনার বিষয় হিসেবে বেছে নিয়েছি মাটির রক্ষণাবেক্ষণ। আর এ নিয়েই কথা বলার জন্য স্টুডিওতে কৃষি বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন নিখিলেশ পাণ্ডে, যিনি প্রাক্তন উপকৃষি অধিকর্তা। নমস্কার নিখিলেশ বাবু। নমস্কার। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে মাটির রক্ষণাবেক্ষণ বলতে ঠিক কি বোঝায় বা কি বুঝবেন একজন কৃষক বন্ধু? মাটির রক্ষণাবেক্ষণ বলতে গেলে মাটির উর্বরতার মান, মানে মাটিটা কতটা উর্বর সেই মানটাকে বজায় রেখে যদি একটা নির্দিষ্ট এলাকার বেশি উৎপাদন আমরা নিতে পারি, সেটাকে আমরা বলবো হচ্ছে সয়েল ম্যানেজমেন্ট বা মাটির রক্ষণাবেক্ষণ। বা এইভাবে আমাদের রক্ষণাবেক্ষণটা করে যেতে হবে আর কি। আচ্ছা, তো এই রক্ষণাবেক্ষণের কি কি পদ্ধতি রয়েছে? খুব ভালো কথা বলেছেন যে চাষি ভাইরা সবাই চাষ করেন, কিন্তু মাটির যে মানে মাটিকে কিভাবে ঠিক মতনভাবে ব্যবহার করতে হবে সেটা সম্বন্ধে আমাদের এখন অনেক চাষি ভাই অজ্ঞ আছেন। তা আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যারা কৃষি বিশেষজ্ঞ তারা আমরা দেখেছি যে মাটিকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার না করি, মাটির স্বাস্থ্যের প্রতি যদি আমরা লক্ষ্য না রাখি, তাহলে পরে তার মাটির স্বাস্থ্য ঠিক থাকা সম্ভব নয়। তাহলে মাটির স্বাস্থ্য কিভাবে আপনি ঠিক রাখবেন? মাটির স্বাস্থ্য প্রথমে আপনার মাটি পরীক্ষা করে জেনে নিতে হবে আপনার মাটির অবস্থান কীরকম, কী অবস্থায় আছে, তার সয়েল পেজ কত, তার কার্বনের পরিমাণ কত, সেটা দেখে নিয়ে আপনি মাটির উর্বরতা শক্তিকে মাপতে পারেন। কিন্তু মাটিটা কি, এই মাটিটা যে আমরা যে নিয়ে এতদিন ধরে আমরা এই চাষাবাদ করছি, এই মাটিটা কি, মানে আমাদের মানে যদি আমরা খুব সহজ ভাষায় বলি, মাটিটা হচ্ছে একটা, মানে ইংরেজিতে বললে যে সয়েল ইজ এ সলিড লুজ 3 continuum system of earth body which under suitable condition can support plant growth। মানে মাটিটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের এমন একটা কণা যা 3টে পৃষ্ঠ বিশিষ্ট এবং তাতে শক্ত, ঝুরঝুরে এবং নরম, এবং যেটা গাছের অঙ্কুরোদ্গম থেকে বৃদ্ধি পর্যন্ত সহায়তা করে, সেটি হচ্ছে মাটি। আচ্ছা। এবং এই মাটিকে ধরুন তৈরি হতে সময় লাগে প্রচুর, প্রায় 1 ইঞ্চি মাটি তৈরি হতে সময় লাগে 1000 বছর। তারও পেছনে যদি যাওয়া যায় তাহলে সে লাভা ঠান্ডা হয়ে পাথর এভাবে আসবে। কিন্তু আমরা যেটা কৃষির যোগ্য মাটি হিসাবে যেটা মানে চাষবাস করি, সেই মাটিকে মানে নষ্ট হতেও সময় লাগে, কিন্তু খুব কম সময়ে 2-1টা বড় বৃষ্টি হলে এই মাটিগুলো ধুয়ে যায়। আর আমরা প্রত্যেকটা চাষি ভাই জানি যে আমাদের উপরিভাগের 10 ইঞ্চি মাটি, মানে মাটির উপরিতলের 10 ইঞ্চি মাটি মানে খুবই উর্বর থাকে, কারণ সেখানে গাছপালার শিকড়গুলো যায়। এবং এইটার ওপরেই নির্ভর করে আমাদের ফলনের পরিমাণ, গাছের খাদ্য থাকে, যেটা আমাদের মানে কম দূর পর্যন্ত যেসব যায় আমরা স্যালো রুট বলি, বা কিছু কিছু প্ল্যান্ট আছে, মানে ক্রপ আছে যেগুলো ডিপ রুটেড। আচ্ছা। তো এখন দেখা গিয়েছে যে আমরা যদি এই স্যালো রুটেড প্ল্যান্ট যেগুলো চাষ করি, আমাদের ধরুন বারবার চাষ হচ্ছে এবং সেটা আমরা স্যালো রুটেড করি, কিন্তু যেহেতু আমাদের মাটির নিচে পর্যন্ত জল ধারণ, মানে মাটির মধ্যে পোর স্পেস আছে, মানে সয়েলের একটা করে নালি আছে আর কি, মানে দুটো যদি আমরা পরপর অনেকগুলো মাটিকে যদি মানে সাজাই, তাহলে মধ্যে একটা ছোট নালির মতো হয়, যার দিয়ে জল এবং বাতাস চলাচল করে। আচ্ছা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জল এবং বাতাস যদি চলাচল করে, তবেই সেই মাটিটাতে নাইট্রোজেন এবং জলের পরিমাণ ঠিক থাকে, আর্দ্রতা বজায় থাকে, এবং ক্রপ তখন সেই মাটিতে যে ভৌত অবস্থায় মানে যে আমাদের খাদ্য উপাদানগুলো আছে সেগুলোকে গ্রহণ করার জন্য অসমোসিস প্রক্রিয়ায় সেগুলোকে মাটির থেকে গ্রহণ করে। তো আমাদের এই যে মাটি, এই জায়গাগুলোকে আমাদের ঠিক রাখতে গেলে কি করতে হবে? আমরা বারবার চাষ করে যাচ্ছি, কিন্তু আমরা মাটির কোনো রকম স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি না। ঠিক সেই ক্ষেত্রে কি করণীয়? আমাদের দেখুন, এখন সহজ পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার বেশি ইউজ করছি। কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে আমাদের সমস্যা যেটা হচ্ছে, এমন একটা সময় আজকে এসে দাঁড়িয়েছে যেখানে শুধুমাত্র কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে পৌঁছাতে পারছি না। তো সেই জন্যে আমরা দেখেছি যে আমরা যে মাঠে জৈব সার যদি আমরা প্রয়োগ করি, তাহলে পরে কিন্তু মাটির ভৌত অবস্থার পরিবর্তন হয়, এবং এই ভৌত অবস্থার পরিবর্তন হলে আপনি যে পরিমাণ ইউরিয়া বা অন্যান্য রাসায়নিক সার দিচ্ছেন, তার মানে ইউটিলিটি ক্ষমতা, তার কার্যকারিতাও ভালো রকম বেড়ে যায়।
এবং এই যদি আমরা এটাকে না করি, যদি আমরা যদি জৈব সারের প্রয়োগ না করি, তাহলে পরে কিন্তু আমাদের এই যে আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি সেই সারের ব্যবহারও কিন্তু ঠিক মতনভাবে গাছ করতে পারবে না। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনি বলছেন যে রাসায়নিক সারকে পুরোপুরি পরিহার করে জৈব সারে যেতে? না, রাসায়নিক সারকে অনেকে বলেন যে জৈব সার দিয়ে সব কিছু সম্ভব, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি মাঠে যে শুধুমাত্র জৈব সার দিয়েই যে আমাদের খাদ্যের যে চাহিদা মানে ফসলের সেই চাহিদাটা পূরণ করা যায় না। কারণ হচ্ছে আপনি যে জৈব সার এখন এবছরের জন্য গাছের জন্য দিলেন, সেটা গাছ লাগানোর পরে ওই জৈব সার মাটির গাছের গ্রহণযোগ্য অবস্থায় আসতে সময় লাগে। ধরুন একটা সিজন পরের সিজনে হয়তো সে গাছের গ্রহণযোগ্য অবস্থায় এলো, কিছুটা এলো না। এমতো জায়গায় যে গাছটি আপনি লাগাচ্ছেন তাতে যদি আপনি পরিমাণ মতন কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন অল্প পরিমাণে, তাহলে পরে কিন্তু আপনার ফলনটা কাঙ্ক্ষিত ফলন জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। আচ্ছা। আর হচ্ছে এই যে জৈব সার আমরা দেখি কি আমরা পরপর মাটির স্বাস্থ্যের দিকে নজর না রেখে আমরা ধান এর পরপর লাগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যদি ধানের পরে যদি কোনো তন্ডুল জাতীয় শস্য, ডাল জাতীয় শস্য বা তৈলবীজ জাতীয় শস্য যদি আমরা চাষ করি, তাহলে পরে আমাদের মাটির স্বাস্থ্য ভালো থাকে। অর্থাৎ শস্য পর্যায়ে আপনাকে ফলো করতে হবে। সেটা কিভাবে শস্য পর্যায়ে অবলম্বন করবেন? যেমন ধরুন আপনি ধান লাগালেন, তারপরে আপনি সর্ষে লাগালেন, বা যদি সর্ষে না লাগান তাহলে আপনি কোনো ডাল শস্য লাগালেন, বা যদি ডাল শস্য লাগান তাহলে একবার ধনচে লাগান। এই যে আমাদের যে ডাল শস্যের যে শিকড়গুলো আছে, যে শিকড়ের মাথায় একটা করে নডিউল ব্যাকটেরিয়া থাকে, সে বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে ফিক্স করে। তাহলে আমাদের নাইট্রোজেনের পরিমাণ যদি আমরা ব্যবহার করি তাহলে পরে আমাদের নাইট্রোজেনের পরিমাণ বাড়ে। 2 নম্বর হচ্ছে আমরা ডিপ রুটের, যেমন আমরা সবসময় কম যে 10 ইঞ্চির মধ্যে যে সব শিকড় যায়, যেমন ধান, গম, এইগুলোকে আমরা রাখি। কিন্তু আমরা যদি একটা ডিপ রুটেড না দিই, যদি আমরা চাষ না করি, তাহলে সমস্যা যেটা দাঁড়াচ্ছে, বারবার চাষের ফলে এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পরে যে মাটির খুব ফাইন পার্টিকেলস খুব সূক্ষ্ম যে কণাগুলো, সেগুলো তলায় চলে যাচ্ছে, যাওয়ার পরে একটা শক্ত প্লেটের মতো তৈরি হচ্ছে 2-2.5 ফুট নিচে। আচ্ছা। এই 2-2.5 ফুট নিচে যখন শক্ত প্লেটের মতন তৈরি হচ্ছে, সেখান দিয়ে কোনো জল বা হাওয়া পার্কুলেট করতে পারছে না, নিচে যেতে পারছে না। তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে এখন আমাদের কৃষি দপ্তর বা আমাদের কৃষি বিভাগে এমন একটা যন্ত্র এসছে, চিজেল বলে নাম, চিজেল। এই যন্ত্রটা দিয়ে যদি আমরা চাষ করি, তাহলে ওই যে 2.5 ফুটের নিচে যে আমার ওই প্লেটটা তৈরি হয়েছে সেটা ভেঙে দেয়, এবং সেটা ভেঙে দিলে তাহলে আমাদের নিচের মাটিগুলো উপরে আসতে পারে, এবং ওই চিজেলটা ভেঙে গেলে আপনার জল যাওয়া এবং বাতাস যাওয়া এই যে অবস্থাটা, সেটা আবার পরবর্তীতে হয়। আচ্ছা, সুতরাং বলছেন যে শস্য পর্যায়ে যদি অবলম্বন করা যায় সেক্ষেত্রে অনেকটা সুফল পাওয়া যায় নিশ্চয়ই, এবং অবশ্যই সেক্ষেত্রে ডিপ রুটেড এবং যেগুলো অল্প মাটির মধ্যে যে সমস্ত চাষগুলো হচ্ছে সেইভাবে ভাগ করে নিতে হবে বা বুঝে নিতে হবে একজন কৃষক বন্ধুকে। তারপরে ধরুন যেমন গ্রীষ্মকাল আমাদের এখন চলছে, শেষ হয়ে এখন বর্ষাকালে ঢুকছে। আমরা যদি গ্রীষ্মকালে যদি জমিতে চাষ দিই, তাহলে সেই জমির চাষ দিলে হবে কি, গ্রীষ্মকালে চাষ অতি অবশ্যই জমিতে দিয়ে রাখতে হবে। কারণ গ্রীষ্মকালে চাষ রোদটা ঢোকে, মাটিতে যেসব আমাদের ক্ষতিকারক রোগ পোকার যেসব ডিম বা এগুলো থাকে সেগুলো নষ্ট হয়, মাটিতে হাওয়া চলাচল ভালো হয়। সেই জন্য আমরা বলি যে যেন গ্রীষ্মকালীন চাষটা যেন চাষি ভাই অতি অবশ্যই দেবেন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি মাটির স্বাস্থ্য ভালো রাখতে হয়, তাহলে পরে আমাদের কয়েকটা জিনিসের উপর মাথায় রাখতে হবে। যেমন এক হচ্ছে গ্রীষ্মকালীন চাষ দিতে হবে, আপনাদের মাটিতে জৈব সারের প্রয়োগ করতে হবে, যদি জৈব সারের অভাব থাকে তাহলে সবুজ সারের চাষ করতে হবে। 3 হচ্ছে আপনার মাটির যদি দেখা যায় যে কখনো আমি যে সবসময় অল্প রুটেড স্যালো রুটেড যদি ক্রপ করি, তাহলে মধ্যে ডিপ রুটেড ক্রপ করতে হবে। যেমন ধরুন ধান করে না করে ধান বা অন্যান্য সবজি চাষ, বা যেমন ঢ্যাঁড়স বা অন্যান্য যেসব আমাদের ডিপ রুটেড সবজি আছে সেই চাষগুলো করলে পরে তাহলে আপনার 10 ইঞ্চি নিচে শিকড় যাবে, এবং সেই জায়গাগুলোকে মাটির সঙ্গে একটা তাদের সেখানকার যে উর্বরতা, সেই উর্বরতাটাও গাছ ব্যবহার করতে পারবে। আচ্ছা, প্লাস হচ্ছে আপনার শস্য পর্যায়ে অতি অবশ্যই চাষি ভাইকে অবলম্বন করতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটা বিষয় যেটি জানার আছে, নিবিড়ভাবে যে চাষ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, কৃষক বন্ধুরা করছেন, একেবারে কোনো সময়ের জন্য জমি ফাঁকা নেই, তো এইভাবে চাষ পদ্ধতির ফলে জমির কতটা ক্ষতি হচ্ছে?
জমির তো মানে ধরুন রেস্ট যদি জমিতে না পায়, সব সময় যদি জমি একটা স্যাঁতসেঁতে অবস্থায় থাকে, তাহলে আপনাকে কিছুক্ষণ আগে যেটা বললাম যে জল যদি আপনি সব সময় দিলে পরে মাটির অবস্থানটা কীরকম হয় না, মাটির যে পার্টিকেলসগুলো আমরা যেমন ধরুন আমাদের মাটির মধ্যে কতগুলো ভাগ আছে, যেমন আমাদের আছে বেলে দোআঁশ মাটি, তারপরে পলি মাটি, কাদা মাটি, এঁটেল মাটি। এই যে এই মাটিগুলো কিন্তু মেন মাটির যে তাতে হচ্ছে মানে নুড়ি, পাথর এবং ক্লে, মানে কাদাকণা এবং বালিকণা, এই নিয়ে আমাদের প্রথম জৈবটা তৈরি হয়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমরা মানে বারবার একটা জায়গায় চাষ করি, তাহলে ওপরের যে মোটা কণাগুলো সেগুলো থেকে যাবে, ফাইন পার্টিকেলসগুলো নিচে চলে যাবে, এবং মানে মাটির যে মানে মৃত্তিকা রন্ধ্র, সেই রন্ধ্রগুলো বন্ধ হবে। যেমন ধরুন আমরা ধান চাষ যখন করি তখন দেখি যে আমরা প্রথমে চাষ দিই, দিয়ে তারপরে আবার চাষ দিয়ে তারপর মই দিই জমিটাকে মানে সমান করি, যাতে করে মাটিতে যে আমরা জলটা চাষ করব সেটা যেন জলটা ধারণ করার ক্ষমতা থাকে। মানে আমরা পোর স্পেসগুলোকে ভেঙে দিই। এই স্পোর্টস স্পেসগুলো ভেঙে দিতে দিতে আমাদের হয় কি, তাহলে ওই যে মাটির যে স্পোর্টস স্পেস মানে রন্ধ্রগুলো আর কি, আপনার মৃত্তিকা রন্ধ্র, সেই রন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, সেই জন্য জল আর নিচের দিকে পার্কুলেট করতে পারে না। কিন্তু আমরা যদি বারবারই এরকমভাবে চাষ করি, তাহলে জমিতে রেস্ট না পেলে জমিতে কিন্তু ঠিকভাবে কাজ মানে মাটির ঠিকমতোভাবে ব্যবহার, মাটিকে রোদ বা শুকানো যদি না হয়, তাহলে মাটিতে কিন্তু মানে মাটির যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যে অসুবিধা হবে। সেই জন্য আমরা বলি যে অন্তত আপনি যখনই চাষ করুন, মধ্যে একবার যদি ধনচে চাষ করেন বা কোনো ডাল শস্যের চাষ করেন, তাহলে পরে এখানে কম জল লাগে, এত মানে পাডলিংয়ের দরকার নাই, অতএব মাটির তখন স্বাস্থ্যটা ভালো থাকবে, প্লাস আপনি জৈব সার তো দিচ্ছেন। আচ্ছা, তো সব মিলিয়ে একজন কৃষক বন্ধু মাটির স্বাস্থ্য ঠিক রেখে চাষাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক কিভাবে এগোবেন যদি একটু সহজে বলেন। হ্যাঁ, আমি চাষি ভাইদের কাছে একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে চাষি ভাই যেন সব সময় গ্রীষ্মের সময় জমিতে চাষ দেন, 1। 2 নম্বর হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করেন। জৈব সার যদি তার মানে না থাকে, তাহলে তিনি কেঁচো সার ব্যবহার করতে পারেন, বা উনি যেন ধনচা চাষ করেন, বা মানে পাট যেটা পাট চাষ করে পাটের যে যখন তো আমরা কেটে নিই, তখন তার যে পাতাগুলো থাকে সেগুলো আমরা মাটিতে মানে জমিতে ঝরিয়ে ফেলি, সেটা করলেও কিন্তু আপনার অনেক মানে সবুজ সার সেটা কিন্তু মাটিতে যোগ হয়। এই প্লাস হচ্ছে আপনার শস্য পর্যায়ে, যেটা যেমন ধরুন আপনি একবার যদি মানে শস্যের মধ্যে যদি আপনি একবার ডাল চাষ করেন বা অন্যান্য ফসলের চাষ করেন, তাহলে এই যে মানে একটা জায়গাতে যদি মানে বহু রকম ফসলের চাষ হয়, তাহলে দেখা যায় কি যে সেই মাটিটার সুষ্ঠু ব্যবহারটা হচ্ছে, এবং তার যে মানে নিউট্রিশনগুলো যেগুলো গাছ গ্রহণ করে, যেমন নাইট্রোজেন, ফসফেট, পটাশ, জিঙ্ক, মলিবডেনাম, মানে এই যে মেন নিউট্রিশন থেকে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টস, এই নিউট্রিয়েন্টগুলো তারা ঠিক মতনভাবে পেতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে একজন কৃষক বন্ধু মাটির স্বাস্থ্য ঠিক রাখতে ঠিক কীভাবে চাষাবাদকে তার এগিয়ে নিয়ে যাবেন। আমরা আশা করব আমাদের আজকের আলোচনা আপনাদের আগামী দিনের কৃষিকাজের ক্ষেত্রে সহায়ক হবে। ভাই, এখন হরিয়ার ক্ষেত আমাদের জন্য উদাহরণ হয়ে গেছে। হ্যাঁ ভাই, এখন এনএফএসএম হরিয়ার ক্ষেতকেই বেছে নিয়েছে ভরপুর ফসলের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কথা শেখাবার জন্য। এইভাবে চাষের প্রণালী, সময় আর উপাদানের মাত্রার বিষয় কৃষকেরা সঠিক তথ্যাদি পায়, যার ব্যবহার তারা নিজের ক্ষেতে করে। ভাই সকল, শেখো উন্নত ক্ষেতির প্রসঙ্গে, এগিয়ে চলার সঙ্গে সঙ্গে এনএফএসএম এর মদত হচ্ছে ভালো, প্রতিটি ক্ষেতের জন্য আলো। অবলা পশুদের উপর অত্যাচার নতুন কিছু নয়। পথ চলতি কুকুর বেড়ালদের উপর অত্যাচার হামেশাই আমাদের চোখের সামনে ঘটে। অনেকেই সেসব দেখে মজাও পান। এবার সেসব অবলা পশুদের জন্য এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। সম্প্রতি বোলপুর উচ্চ বিদ্যালয়ে ওই দপ্তরের উদ্যোগে পশু ক্লেশ নিবারণ পক্ষ পালন করল। উদ্দেশ্য আগামী প্রজন্মকে এ বিষয়ে সচেতন করা। আগামী দিনে পশু ক্লেশ বা অবলা পশুদের উপর যেন কোনো রকম অত্যাচার না হয়,
সে বিষয়ে বিশেষভাবে সচেতন করা। ভাবনা চিন্তা যাতে আমাদের এই যে স্ট্রিট ডগ, রাস্তার কুকুর, তারপরে বিড়াল, মানে অ্যানিম্যাল, মানে ধরুন ওয়াইল্ড লাইফ যেগুলো, তাদেরকে আমরা ফেলে কি কুকুর, রাস্তা কুকুরকে আমরা ঠেঙাই, সেই কুকুরটা যাতে আমরা সুস্থভাবে রাখতে পারি এবং যার জন্য ওদিকে ধরুন আমরা নির্বীজীকরণ কর্মসূচি আছে আমাদের, যাতে ওদের পপুলেশনটা না বাড়ে, এইগুলো দেখার জন্য মানে আমাদের মেন হচ্ছে প্রাণীকে রক্ষা করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াবার জন্য প্রশ্ন উত্তর সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। চাষের উন্নতির জন্য জমির মাটি পরীক্ষা খুবই জরুরি, কিন্তু সারাদিন মাঠে কাজ করার পর সেই কৃষক বন্ধুর আর সময় হয় না গবেষণাগারে গিয়ে নিজের জমির মাটি পরীক্ষা করানো। তাই এবার এগিয়ে এলো বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র। আপাতত 22 জন যুবককে প্রশিক্ষণ দিয়ে ভ্রাম্যমাণ গবেষণাগারের মাধ্যমে কৃষক বন্ধুর চাষের উন্নতির জন্য জমির মাটি পরীক্ষা করার কাজ শুরু করবে। এই শিবিরের উদ্বোধন করেন পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক পার্থসারথী মুন্সি। আসলে মাটি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, কারণ আমরা সাধারণত দেখবেন যে আমরা একটা রেকমেন্ডেশন থাকে যে জেনারেল রেকমেন্ডেশন, সেটাই আমরা ফলো করি, কিন্তু পাশাপাশি জমিতে কিন্তু আমরা যদি মাটি পরীক্ষা করে দেখি তাহলে দেখবেন দুটো জমির মধ্যে ফারাক থাকছে। সেটা খুবই মানে সায়েন্টিফিক। এবং এখন যে সারের দাম, ধরুন যে জমিতে আমার কম লাগবে সেই জমিতে আমি বেশি দেবো কেন? এই যে ঠিক সঠিক পরিমাণে সার দেওয়া এবং তার থেকে ফসল তোলা, সেটাই তো আমার মানে মূল উদ্দেশ্য। তাতে চাষের খরচাও কমে যাবে এবং ঠিক মতো ব্যালেন্স ইউজ অফ ফার্টিলাইজার ইংরেজিতে যেটা বলে, সেই কারণে এটা করা। তো আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্দেশ্য যেটা, যে চাষিদের মধ্যে এই জ্ঞানটা ছড়িয়ে দেওয়া। সেই জন্যে কিছুদিন আগেই আমরা এখানকার যুবক যারা, তাদের নিয়ে গিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম কি করে মাটি পরীক্ষার, মাটির স্যাম্পল কালেকশন করব। যেমন ধরুন, যদি আমি ধান গাছের মাটি স্যাম্পল করি বা আম গাছের করি, তফাৎ হবে। শিকড় কতটা যাবে? 6 ইঞ্চি হলে ওটা বেশি লাগবে, হ্যাঁ 2 মিটার মতো লাগে আমের ক্ষেত্রে, পেরিনিয়াল ক্রপ যাকে বলে। এইভাবে কিভাবে নেব মাটি, আমি কীরকম পদ্ধতিটা কীরকমভাবে ভি শেপ করে কেটে নিতে হবে, যাতে উপর থেকে একদম 6 ইঞ্চি পর্যন্ত একটা স্লাইস মতো এসে যায়। এইগুলো আমরা মানে করেছি আমাদের ট্রেনিং দিয়ে। এবার আজকে যেটা খুবই মহৎ উদ্দেশ্য, সেটা হচ্ছে এই যুবক যারা শিখে এসছেন, আমরা ফিল্ডে একটা কিট আছে, সেটা থেকে একদম আনুমানিক একটা বোঝা যায়। একদম যদি আমি ল্যাবরেটরিতে করি যেরকম রেজাল্ট পাবো তা নয়, তবে এই কিট থেকে, সয়েল কিট বলে, এটা কেনার দামও বেশি নয়, এটা গ্রামে সবার থাকলেও করতে পারেন, হ্যাঁ। তা সেটার থেকে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কতটা নাইট্রোজেন আছে, কতটা ফসফেট আছে, কতটা পটাশিয়াম আছে, এবং ওই পরীক্ষাটা এরা নিজেরাই করবে। সবচেয়ে বড় কথা যে আমরা করে দেব না, হ্যাঁ, লার্নিং বাই ডুইং এরকম একটা ব্যাপার এখানে। তা সেখানে সেইটা শিখে আমরাই রেকমেন্ডেশন করে দিয়ে যাব যে তোমার এই জমিতে এই ফসলের জন্য এই সার প্রয়োগ করবে। তাতে আমাদের অপচয় কম হবে এবং ফসলও আমরা ভালো পাবো, দাম আমাদের মানে কাল্টিভেশনের কষ্ট কমে যাবে। এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ বলুন। যেসব ছেলেমেয়েরা এগুলো শিখছে তারা ভবিষ্যতে কি
এর দ্বারা কোনো অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারে? ঠিকই, এইগুলো ধরুন আমাদের এখন যা বর্তমান অবস্থা সেটা সবাই স্বীকার করবেন, চাকরির স্কোপ অনেক কমে যাচ্ছে আস্তে আস্তে, এবং কৃষির উপর কিন্তু যে সরকারই আসুন না কেন তাদের জোর দিতেই হবে, কারণ খাদ্য ছাড়া তো হবে না। তো এইবার ধরুন এইভাবে যদি আমরা এখানে এরকম প্রচেষ্টা করি, তারা কিছু উপার্জন করতে পারবেন। তারা যারা একটু পড়াশোনা, অনেকেই তো পড়াশোনা শিখছেন, তারা তো এই কাজ করতে তাদের কোনো অসুবিধাও হবে না। একজনকে আপনি চাষ করতে বললে গ্র্যাজুয়েট, তার একটা মানে লাগতে পারে, কিন্তু এই সব কাজে করতে কোনো অসুবিধা হবে না। তার থেকে তারা কিন্তু আয়ও করতে পারবেন, এবং সামগ্রিকভাবে গ্রামের উন্নতি হবে, তাতেই দেশের উন্নতি হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডক্টর দুলাল চন্দ্র মান্না। এই শিবির সম্পর্কে আমাদের জানান ডক্টর সুব্রত মণ্ডল। বর্তমানে মাটি পরীক্ষা না করলে চাষিরা এরা বুঝতে পারছেন না যে মাটির মধ্যে কতটা পরিমাণ নাইট্রোজেন আছে বা ফসফরাস আছে বা পটাশিয়াম আছে বা মাটি অম্লত্ব হয়ে গেছে কিনা। এইটা না বুঝতে পারার জন্য ঠিকমতো সার প্রয়োগ করতে পারছেন না, বা মাটিতে চুন প্রয়োগ দরকার আছে কিনা, থাকলে কতটা দিতে হবে সেটাও বুঝতে পারছেন না। যার ফলে বিভিন্ন রকম সার প্রয়োগ করা সত্ত্বেও ফলন ঠিকমতো হচ্ছে না। যার জন্য মাটি পরীক্ষা যদি করা হয় তাহলে দেখা যাবে যে সঠিক পরিমাণে কতটা কি সার লাগবে, বিশেষ করে যেগুলো খুব গুরুত্বপূর্ণ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তার যে অনুপাতটা এইটা চাষি ভাইরা সঠিকভাবে দিতে পারবেন। তাহলে অতিরিক্ত নাইট্রোজেন দেওয়ার প্রবণতা যেটা চাষি ভাইদের সাধারণভাবে আছে সেটাও অনেক কমবে, এবং পটাশ সার যেটা আগে দিতেই হতো না সেটাও হয়তো দেওয়ার দরকার হতে পারে, এবং যার ফলে মাটির মধ্যে যে অনুপাত নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের সেটা সঠিকভাবে বজায় থাকবে, এবং গাছের ঠিকঠাক বৃদ্ধি হবে, এবং তার ফলনও ঠিকমতো আসবে, এবং খরচটাও কম হবে, এবং মাটিতে যে রাসায়নিক লোড যেটা বলে, রাসায়নিক ভার বেশি পরিমাণে দেওয়া হচ্ছে সেটাও কমে আসবে। এছাড়া একটু অম্লত্ব হয়ে যাচ্ছে কিনা, অধিক পরিমাণে নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগের ফলে বেশিরভাগ জমিতেই অম্লত্ব হয়ে যাচ্ছে, সেইটা আমরা মাটি পরীক্ষার মাধ্যমে দেখতে পারবো কতটা পিএইচ হয়েছে কি না হয়েছে। সেটা দেখে আমরা বলে দিতে পারবো যে আপনাকে চুন দিতে হবে এবং দিলে কতটা পরিমাণ চুন দিতে হবে। সেটা আমরা আজকের এই মাটি পরীক্ষা শিবির থেকেই সরাসরি চাষি ভাইদেরকে আমরা সুপারিশ করতে পারবো। এই পরিপূরক সার প্রয়োগ বা অনুখাদ্য প্রয়োগ কি মাটি পরীক্ষার মধ্যে জানা যায়? না, মাটি পরীক্ষার মধ্যে জানা যায়, কিন্তু আমরা যেটা করছি এটা তো আমরা ল্যাবরেটরিতে করছি না, আমরা একটা সয়েল টেস্টিং কিটস নিয়ে এসে সেখানে চাষি ভাইদের জন্য যে মাটি পরীক্ষা করছি তাতে আমরা সাধারণত যেটাকে রুটিন অ্যানালিসিস বলে সেটুকু আমরা করতে পারছি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আর চুন প্রয়োগ। এর বাইরে আমরা কিছু করতে পারছি না। তবে অনুখাদ্যের জন্য যে ল্যাবরেটরি বিশেষভাবে দরকার সেটা আমাদের এলাকায় নেই, সেটার জন্য আমাদেরকে বাইরেতে টেস্ট করিয়ে আনতে হয়, কিন্তু আজকের যে মাটি পরীক্ষা শিবির হচ্ছে এখানে অনুখাদ্যটা আমরা করতে পারছি না। মাত্র 30 মিনিটে কৃষক বন্ধুকে তার জমির মাটির গুণমান জানিয়ে দেওয়া হবে, যার ফলে সে তার জমিতে পরিমাণ মতো সার দিতে পারে। সেটা আমরা দেখব। তাহলে কি করব, প্রথমে একটা পরিষ্কার টেস্ট টিউব নিলাম, এতে আমরা 10 মিলিলিটার জল নিলাম। এই 2 গ্রাম মাটি আমরা এর সঙ্গে দিলাম। দেওয়ার পর এটা দিয়ে স্টপার দিয়ে এটাকে এখন আমাকে প্রায় মোটামুটি 5 মিনিট ধরে এটা ঢাকাতে হবে। 5 মিনিট। 0.5 ml 0.5 ml এই সলিউশনটা এখানে নিলাম, হলো থেকে 1 ml। এবার এটা আধ ঘন্টা রেখে দিতে হবে। কালার চার্ট আছে, সেই কালার চার্টের সঙ্গে এটা মেলাবো। এটা দেখা যাচ্ছে এই যে নিচের যে কালার চার্ট তার সঙ্গে এটা মিলছে। অধিকাংশ সময় দেখা যায় ভালো মাটিতেও বেশি পরিমাণ সার ব্যবহার করে শুধু যে চাষের খরচ বাড়ে তাই নয়, মাটির গুণমানও তাতে নষ্ট হয়।
তাই কৃষক বন্ধুদের সাহায্য করার জন্য এই অভিনব ও জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আমের আম আটিরও দাম। আচ্ছা বাচ্চারা, তোমরা এটার একটা উদাহরণ দাও তো। মাস্টার মশাই, আমার বাবা একটা ক্ষেতে দুটো ফসল ফলায়, এইটাই তো হলো আমের আম আটিরও দাম। আচ্ছা তুমি কার ছেলে? আমি হরিয়া চাষির ছেলে। কৃষকদের পাঠশালায় শেখা কথা গ্রহণ করো। গমের মতো মুখ্য ফসলের সাথে ছোলা, মসুর, মটর, তিল বা সূর্যমুখী ইত্যাদি লাগাও আর দ্বিগুণ মুনাফা কামাও। এনএফএসএম এর সহায়তার আলো প্রত্যেকটা ক্ষেতের জন্য ভালো। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষাণ কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষাণ কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800-180-1551। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতের দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।